ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো মাধ্যমিক পরীক্ষা 2025 ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স নিয়ে ভিডিওটিতে আলোচনা করা হবে শর্ট আনসার টাইপ কোশ্চেন নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার এসো আলোচনা করা যাক। প্রথমে দেখো যে প্রশ্নটা আছে নাম্বার 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। নাম্বার 1 হচ্ছে উদ্ভিজ তেল বা চর্বির প্রাণীর চর্বি থেকে জৈব রাসায়নিক প্রক্রিয়া উৎপন্ন হয় গ্যাসোলিন, ডিজেল, বায়োইথানল, বায়োডিজেল। এখানে রয়েছে উদ্ভিজ তেল বা প্রাণীর চর্বি থেকে জৈব রাসায়নিক প্রক্রিয়া উৎপন্ন হয় বায়োডিজেল। ডি আনসার কারেক্ট। নাম্বার 2, 30 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের চাপ স্থির রেখে আয়তন 3 গুণ করলে চূড়ান্ত উষ্ণতা কত হবে? তো এটা একটা প্রশ্ন। তো আমাদের উত্তরটা কি হবে, যে উষ্ণতা দেওয়া আছে কত, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেওয়া আছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেওয়া আছে। তো এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কোনো গ্যাসের চাপ স্থির রেখে আয়তন 3 গুণ করলে চূড়ান্ত উষ্ণতা কত হবে? তার মানে প্রাথমিক উষ্ণতা T1 দেওয়া আছে এখানে। তো T1 কত আমাদের? T1 আমরা দেখো T1 আমাদের কত? T1 হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা নিয়ে যাব কেলভিন স্কেলে, অর্থাৎ 273 প্লাস 30 ডিগ্রি করে নেব, 30 ডিগ্রি। তো এটা কেলভিনে চলে গেল, কেলভিন স্কেলে তাপমাত্রায় নিয়ে গেলাম, তাহলে এটা হবে 3 কে কেলভিন। এবার দেখো আর কি আছে তারপরে প্রশ্নটা এর সঙ্গে রয়েছে যে 30 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের চাপ স্থির রেখে, চাপ স্থির, এখানে চাপ স্থির, চাপটা কি, চাপ হচ্ছে চাপ স্থির। তো চাপ স্থির রাখলাম, চাপ পি স্থির, চাপ পি স্থির। তো মানে তারপরে প্রশ্ন করেছে যে আয়তন 3 গুণ করেছে, তাহলে আগে আয়তন V1 আমরা যদি ভি ধরি, আর 3 গুণ করেছে V2, তাহলে কী হবে, 3V হবে আয়তন। তাহলে আমাদের T2 বার করতে হবে, মানে অন্তিম উষ্ণতা কত হবে, অর্থাৎ আয়তন 3 গুণ করলে চূড়ান্ত উষ্ণতা কত হবে। 30 ডিগ্রি উষ্ণতায় স্থির চাপে 30 ডিগ্রি উষ্ণতায় আয়তন 3 গুণ করলে গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত হবে বা অন্তিম উষ্ণতা কত হবে। তাহলে আমরা জানি কি, সূত্র আমাদের জানা আছে যে P1V1 বাই T1 সমান P2V2 বাই T2। তাহলে P1V1 বাই T1, P2V2 বাই T2। তাহলে এখানে P যেহেতু স্থির, তাহলে আমরা লিখতে পারি অর V1 বাই T1 সমান V2 বাই T2, যেহেতু P স্থির। এবার আমাদের দেখো V1 মানে V, এখানে দেওয়া আছে V1 মানে V, আর T1 মানে আমাদের 303, আর এখানে আছে V2 আমাদের 3V, আর T2 কত। তো এখানে দেখো V উপরে কেটে গেল, তাহলে অতএব T2 ইকুয়াল টু হবে 303 গুণ 3, এই আড়াআড়ি গুণ হবে, তাহলে 3 3 9, 3 0 0, 3 3 9, 909 কেলভিন হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে অপশান দেওয়া রয়েছে, দেখো অপশানটা কি দেওয়া রয়েছে, অপশানটা দেওয়া আছে এখানে যে 909 কে, তাহলে এই আনসারটা কারেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এসটিপিতে গ্যাসটির 11.2 লিটারের ভর কত। তাহলে ভর বার করার জন্য আমরা জানি যে বাষ্প ঘনত্ব আমরা জানি কি, বাষ্প ঘনত্ব M ইকুয়াল টু 2D, M ইকুয়াল টু কি 2D, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এখানে বাষ্প ঘনত্ব রয়েছে কত, বাষ্প ঘনত্ব রয়েছে 16, তাহলে 16 দুগুণে 32 হবে। গ্যাসটি আণবিক ভর গ্রামে নিয়ে গেলে গ্রামাণবিক ভর, তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর 32
32 গ্রাম মানে 1 গ্রাম অণু, তার মানে 1 গ্রাম অণু মানে 22.4 লিটার, তাহলে সেটা 32 গ্রাম হবে, 32 গ্রাম। অতএব 1 লিটার গ্যাসের ভর হবে 32/22.4, আর এখানে রয়েছে কত 11 দশমিক কত রয়েছে 2 লিটার গ্যাসের ভর কত হবে, তাহলে 32 গুণ 11.2, নিচে আছে 22.4, তো এখানে দশমিক করে 1 ঘর, এখানে দশমিক করে 1 ঘর, তাহলে কেটে যাবে, এটা 2 দিয়ে কাটলে 2 হবে এখানে, তাহলে 16 দুগুণে 32, 16, তাহলে 16 গ্রাম হবে। তাহলে আনসারটা কত হবে 16 গ্রাম। এবার দেখো প্রশ্নটা কি ছিল, যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, তাহলে আণবিক ভর বার করেছে 32, এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের ভর 32 গ্রাম, তার মানে 22.4 লিটারের আয়তন হচ্ছে 32 গ্রাম, তাহলে 11.2 লিটারের ভর কত, তাহলে হবে 16 গ্রাম। আনসার, এই আনসার কারেক্ট হবে। নেক্সট, এরপরে দেখো নাম্বার 4, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হলো WM K⁻⁻1 এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হবে, এই আনসার কারেক্ট হবে। নাম্বার 5 দেখো কি লেখা আছে, নাম্বার 5-এ আছে অবতল দর্পণের ফোকাস বিন্দুতে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় মেরুবিন্দুতে ফোকাসে বক্রতা কেন্দ্রে অসীমে, এটা হবে অসীমে। বিটিও হলো তড়িৎ শক্তির একক, এখানে তড়িৎ ক্ষমতার একক লেখা আছে, তড়িৎ আধানের একক, রোধের একক, এটা হবে তড়িৎ শক্তির একক। তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় বিকিরণের সর্বশেষ মৌলে পরিণত হয়, এটা হবে তেজস্ক্রিয় মৌল, তো সর্বশেষ এখানে লেখা আছে দেখো তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় বিকিরণের সর্বশেষ কোন মৌলে পরিণত হয়, এটা হবে লেড। তৃতীয় পর্যায়ে 15 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলটির নাম কি, এটা হবে ফসফরাস, অর্থাৎ হবে ডি, আনসার কারেক্ট হবে। তৃতীয় পর্যায়ে 15 নম্বর শ্রেণীতে অবস্থিত মৌলটির নাম হচ্ছে ফসফরাস। জলে অদ্রাব্য সমযোজী যৌগ কোনটি, এটা আগে আমরা বলেছি, আমার আগে ভিডিওতে ছিল, চিনি, ইউরিয়া, বেনজিন, ইথাইল অ্যালকোহল, এটা বেনজিন হবে। জলে অদ্রাব্য সমযোজী যৌগ হলো বেনজিন। নিচের কোনটি ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, এটা হচ্ছে ক্যাথোডে প্রবণতা হওয়ার সবচেয়ে বেশি হচ্ছে সিলভার, এজি প্লাস হবে, ডি আনসার কারেক্ট হবে। নিচের কোনটি ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, তো এটা হবে এজি মানে সিলভার। সদ্য প্রস্তুত ক্ষারীয় নাইট্রোফুসাইড দ্রবণে এইচটিএস গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হবে, এটা হবে বেগুনি, ডি আনসার কারেক্ট হবে, বেগুনি হবে, ডি আনসার কারেক্ট হবে, বেগুনি হবে, ডি আনসার কারেক্ট হবে। বেগুনি হবে। এখানে কি লেখা দেখো, সদ্য প্রস্তুত ক্ষারীয় নাইট্রোফুসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে, হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হবে বেগুনি। 12 দেখো, কোন আয়নের উপস্থিতিতে মরিচা দ্রুত পড়ে, এটা তো সহজ, মানে মরিচা দ্রুত পড়ে কোন আয়নের প্রভাবে, এটা হবে ক্লোরিন, এটা দেখো Cl-, এটা আনসার কারেক্ট হবে, Cl- হবে। তারপরে কোনো সমগণীয় শ্রেণীর পরপর অবস্থিত দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হবে 14। কোনো সমগণীয় শ্রেণীর পরপর অবস্থিত দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হবে 14। তড়িৎ চৌম্বকীয় বর্ণালীতে কার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়, তড়িৎ চৌম্বকীয় বর্ণালীতে কার তড়িৎ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়, এটা হবে গামা রশ্মি, সি আনসার কারেক্ট হবে। তড়িৎ চৌম্বকীয় আবেশে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে যে লেন্জের সূত্র হবে, এই যে তড়িৎ চৌম্বকীয় আবেশে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে লেন্জের সূত্র। নেক্সটে দেখো কি আছে, নেক্সটের যে এখানে লেখা আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 21টা আছে, 21 নম্বর, বিকল্পীয় প্রশ্নগুলো লক্ষণীয়। নাম্বার 1 হচ্ছে শূন্যস্থান পূরণ করো, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল, এটা হবে, আমি এর আগে বলেছি
তো বায়ুমণ্ডলের শীতলতম স্তর তো মেসোপজ হবে, মেসোপজ, এটা হবে মেসোপজ হবে, পজ হবে। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল মেসোপজ, আর মেসোপজের শেষ সীমা, এই যে মেসোস্ফিয়ারের শেষ সীমাকে কি বলে, এটাও একই আনসার হবে, মেসোপজ হবে, মেসোপজ হবে, একই আনসার দুটো প্রশ্নের। অথবা দেয়া আছে যে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হচ্ছে মেসোপজ বা মেসোস্ফিয়ার, আর অথবা মেসোস্ফিয়ারের শেষ সীমাকে কি বলে, এটাও মেসোপজ হবে। এরপরে নেক্সট প্রশ্নটা কি আছে, নেক্সট প্রশ্নটা আছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস পরিমাপ করার যন্ত্রটির নাম লেখো। ওজোন গ্যাস পরিমাপের যন্ত্র, এটা হচ্ছে এক্সপেক্টোমিটার হবে, এটা হবে এক্সপেক্টোমিটার। ওজোন গ্যাসের যন্ত্রের নাম হবে ডবসন এক্সপেক্টোমিটার হবে, এটা হবে ডবসন এক্সপেক্টোমিটার। তারপর হচ্ছে বোরন কার্বাইডকে অজৈব গ্রাফাইট বলা হয়, সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা চেয়েছে, যে এটা হবে মিথ্যা। এই যে লেখা আছে না, বোরন কার্বাইডকে অজৈব গ্রাফাইট বলা হয়, সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা, মিথ্যা হবে। বাস্তব গ্যাসগুলি কখনো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা আমরা এর আগে আমরা বলেছি যে এই উত্তরটা আমরা জানি যে নিম্নচাপ উচ্চ উষ্ণতায়, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, এটা রিপিট করে গেছে প্রশ্নটা, আগে বলেছিলাম নিম্নচাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, যখন নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তারপরে প্রশ্ন হচ্ছে যে আদর্শ গ্যাসের অণুগুলির সংঘর্ষে গ্যাসের অণুগুলির গতিশক্তি কি পরিবর্তন হয়? তো এটা হবে পরিবর্তন হয় না, হবে এটা কি পরিবর্তন হয় চেয়েছে, কোনো পরিবর্তন হয় না। আদর্শ গ্যাসের অণুগুলির সংঘর্ষে গ্যাসের অণুগুলির গতিশক্তির কি পরিবর্তন হয়? পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। দেখো তারপর নেক্সট প্রশ্নটা কি আছে, নেক্সট প্রশ্নটা আছে যে নাম্বার 6, পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কিসের উপর নির্ভর করে? এটা হবে পদার্থের উপাদানের উপর নির্ভরশীল, পদার্থের উপাদানের উপরে, এটা হবে পদার্থের উপাদানের উপরে, উপাদানের উপর নির্ভর করে। পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক মান কিসের উপর নির্ভর করে? হচ্ছে পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তারপর অথবা গামা আর গামা এ গামা জি এর মধ্যে সম্পর্ক কি? আমরা জানি গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি, এটা সম্পর্ক, মানে দুটো যোগ হবে, এইটা এ দুটো যোগফল। কোন ধরনের লেন্স দ্বারা দীর্ঘদৃষ্টির প্রতিকার সম্ভব? কোন ধরনের লেন্স দ্বারা দীর্ঘদৃষ্টির প্রতিকার সম্ভব? উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা, এটা হবে উত্তল লেন্স যুক্ত চশমা। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে দীর্ঘদৃষ্টির প্রতিকার করা সম্ভব। লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনো মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন ঘটবে? তো এটা হচ্ছে মানে এটা ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি হবে, এটা হবে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ফোকাস দৈর্ঘ্য বাড়বে বা বৃদ্ধি হবে, বৃদ্ধি করে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি করে বা বৃদ্ধি হয়। এমসিপির পুরো নাম মিক্সচার সার্কিট ব্রেকার, এটা হবে মিক্সচার MIXTUR মিক্সচার সার্কিট ব্রেকার, মিক্সচার সার্কিট ব্রেকার হবে। তারপর দেখো এই অঙ্কটা কি আছে, এই যে এমসিপির পুরো নাম, এম হচ্ছে মিক্সচার, সি হচ্ছে সার্কিট আর বি হচ্ছে ব্রেকার, তাহলে এমসিপির পুরো নাম হলো মিক্সচার সার্কিট ব্রেকার।
তারপর দেখো নাম্বার 10 অঙ্কটা কি আছে। প্রথমে দেখো এখানে 4 ওহম আছে, এখানে হচ্ছে 4 ওহম, আর এখানে হচ্ছে 2 ওহম। বলছি এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কত। তো আমাদের এটা নিয়ম হচ্ছে এই দুটো আগে করে নিতে হবে, মানে R1টা আমাদের এখানে বার করে নিতে হবে। R1 হচ্ছে কত, 4 কিউব, এই 4 ওহম, 4 ওহম আর 4 ওহম, তাহলে কত হবে 8 ওহম হচ্ছে R1 এর মান, 8 ওহম 8 ওহম হচ্ছে। আর এখানে 2 ওহম রয়েছে, তাহলে এ বি এর তুল্য রোধ হবে, সূত্র হচ্ছে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে এখানে 1/R ইকুয়াল টু কত হবে, 1/8 প্লাস 1/2, তাহলে লসাগু কত হবে 8, তাহলে 8 একে 8, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8 4, তাহলে এখানে 5/8 ওহম হবে। তাহলে এখানে এ বি এর তুল্য রোধ কত হবে, 5/8 ওহম হবে। তারপর দেখো নাম্বার 11টা কি বলেছে, আলফা ইস টু বিটা ইস টু গামা, এর মানে হচ্ছে 1:2:3 হবে, অনুপাত চেয়েছে, তো 1:2:3 হবে এটা। তারপর দেখো নাম্বার 12, সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলের নাম কি। সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলের নাম এটা হবে আইআর হবে, আইআর। তারপরে অতেজস্ক্রিয় কোন ধাতুটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, এটা হবে কি ধনাত্মক, যেটা হবে সেটা হবে সিজিয়াম হবে, এটা হবে সিজিয়াম। অতেজস্ক্রিয় কোন ধাতুটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, এটা হবে মানে সিজিয়াম হবে, সিএস সিজিয়াম। চ্যালকোজেন কাদের বলা হয়, চ্যালকোজেন আকরিক উৎপাদনকারী মৌলদের চ্যালকোজেন বলে, আকরিক উৎপাদনকারী মৌল, সেটা হচ্ছে চ্যালকোজেন। আকরিক উৎপাদনকারী মৌলদের চ্যালকোজেন বলে, এটা 16 নম্বর শ্রেণীতে আছে চ্যালকোজেন। আচ্ছা, H2O CH4 CH2 এর অণুতে কি ধরনের বন্ধন থাকে, এটা মানে সমযোজী বন্ধন হবে, কারণ মিথেন আছে, হাইড্রোজেন, জল আছে, কার্বন ডাইঅক্সাইড, এদের মধ্যে সমযোজী বন্ধন থাকে, সমযোজী বন্ধন। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় তড়িৎ বিশ্লেষণে কি ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি ব্যবহার করা হয়। তো এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, 20% অ্যালুমিনিয়াম, 60% ক্রায়োলাইট আর ফ্লুসপার। তাহলে কি ব্যবহার করা হয়, প্রথমে হচ্ছে যে অ্যালুমিনিয়াম Al2O3 প্লাস, এটা 20%। তারপর হচ্ছে 60% ক্রায়োলাইট হচ্ছে Na2F6 আর তারপর আছে ফ্লুসপার মানে ক্যালসিয়াম ফ্লুরাইড CaF2, এইগুলো থাকে তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ব্যবহৃত হয়। তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা হয়, এটা হচ্ছে 20% অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে 60% হচ্ছে ক্রায়োলাইট আর ফ্লুসপার ব্যবহার করা হয়। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া, বিজারণ হবে, ক্যাথোডে হবে ক্যাথোডে কি হবে, বিজারণ হবে, এটা বিজারণ। তারপর দেখো 17 প্রশ্নটা কি আছে, 17-এর আছে বাম স্তরের সঙ্গে ডান স্তরে মিলাতে হবে। 4 নম্বর, স্পাইজেল ইস্পাত তৈরিতে ব্যবহৃত ধাতু সংকর হচ্ছে স্পাইজেল, এটা এর সঙ্গে মিলবে। তারপরে ফায়ারি আইস, এটা হবে মিথেন হাইড্রেট হবে। আর নেসলার বিকারক হবে এটা হবে নেসলার বিকারক। তার আগে আছে ওয়েস্ট্রন হবে টেট্রাক্লোরো অ্যাসিটিলিন, এটা হবে ওয়েস্ট্রন টেট্রাক্লোরো অ্যাসিটিলিন।
আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নেসলার বিকারক, এটা হচ্ছে অ্যামোনিয়া, সরাসরি হবে অ্যামোনিয়া। আশা করি বুঝতে তোমাদের সুবিধা হয়েছে। এরপরে দেখো আইপ্যাক নেম 18 নম্বর কি বলেছে, ইউপ্যাক নেম লিখতে হবে CH3C ডবল বন্ড ও CH3, এটা হবে মানে 2 প্রোপানন, 2 প্রোপানন মানে এখানে যেহেতু মানে 2 প্রোপানন হবে, প্রোপানন 2 প্রোপানন, অথবা আর একটা নাম দেওয়া যায় প্রোপানন বা 2 প্রোপানন, এটা হবে। অথবা HC ডবল বন্ড CH, এটা হবে ইথাইন, ইথাইন মানে ট্রিপল বন্ড আছে, ইথাইন হবে। তারপর কি আছে, উদ্ভিদের কোষ প্রাচীর কোন পলিস্যাকারাইড, এটা হচ্ছে সেলুলোজ, এটা সহজ, এটা জীবন বিজ্ঞানের মতো প্রশ্ন, এটা সেলুলোজ হবে। উদ্ভিদ কোষ প্রাচীরে কোন পলিস্যাকারাইড থাকে, এটা হবে সেলুলোজ। এটা ভৌত বিজ্ঞানের প্রশ্ন বলে মনে হচ্ছে না, এটা বায়োলজির প্রশ্ন বলেই মনে হচ্ছে। উদ্ভিদ কোষ প্রাচীরে কোন পলিস্যাকারাইড থাকে, এটা সেলুলোজ হবে, সেলুলোজ। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই প্রশ্নগুলো সবাই মিলে করো। আসন্ন পরীক্ষা সামনেই, মাধ্যমিক পরীক্ষা এসে যাচ্ছে, এবারে অ্যাডমিট দেওয়া হবে। তো তাড়াতাড়ি করো, মানে প্রশ্নগুলো ধরে ধরে একটু স্মরণ করো, মুখস্থ করো, আর তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আর প্রশ্নগুলোর উত্তর সহজেই করতে পারবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।